এই লেখাটার যে ভুলে যাওয়ার বিষয়টা আপেক্ষিক, এটা হচ্ছে যে আমার একটি কলাম বেরিয়েছিল। তো ওইটাতে হচ্ছে আমি শেষের দিকে একটা কথা লিখেছিলাম যে মানুষ কখনো মানুষকে ভুলে যায় না, কেবলমাত্র ভুলে যাওয়ার ভান করে যায়। আমন্ত্রণ জানাচ্ছি স্কিলুফি আয়োজিত বিশেষ অনুষ্ঠান আদর্শ লিপিতে। আদর্শ লিপির আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন একজন প্রতিভাবান লেখিকা, যার লেখা আমরা প্রায়ই পত্রিকায় দেখতে পাই। সাথে আছেন সুলতানা আলম। কেমন আছেন আপু? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো। সাধারণত আমরা দেখতে পাই নারীদের ক্ষেত্রে কিংবা তরুণীদের ক্ষেত্রে লেখালেখিতে ঝোঁকটা আসলে তেমন আসে না। আপনার প্রথম লেখা আসলে কবে ছাপা হয় এবং ঝোঁকটা কখন থেকে আসে? আমার প্রথম লেখাটা হচ্ছে যে জানুয়ারির মাসের, এই 2022 সালে জানুয়ারি মাসের হচ্ছে যে 11 তারিখে ছাপা হয়। তো এটা হচ্ছে যে প্রথম লেখা না, এটা সেকেন্ড লেখা। তো প্রথম লেখা যখন ছাপানো হয়, এটা হচ্ছে যে আমার বাবার পত্রিকায় ছাপানো হতো আর কি। তো ওইটা যেহেতু আমাদের নিজেদের পত্রিকা, তো ওইরকমভাবে আমার অনুভূতি কাজ করতো না যে এটা তো আমাদেরই, তো এটাতে ওরকম মানে অনুভূতি কাজ করতো না। কিন্তু যখন সেকেন্ড বার এই যে জানুয়ারি মাসে বের হলো আমার একটা ফ্রেন্ড খুশরুর মাধ্যমে, তো তখন হচ্ছে যে ও আমাকে কল দিয়ে বলল যে সুলতানা, তোমার হচ্ছে যে লেখা পত্রিকায় বেরিয়েছে। আমি এটা শোনার পরে মানে আমার যে কি পরিমাণ ভালো লেগেছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপরে হচ্ছে যে আমি ওর সাথে কথা বলার পরে আমি একদম তখন সাথে সাথে একদম নিচে চলে যাই, গিয়ে পত্রিকা কালেক্ট করে বাসায় আসি। আসার পরে ওই আমার মনে আছে যে ওই লেখাটা আমি 7 বার পড়ি ওই দিন। তো এই তো এইভাবেই হচ্ছে যে লেখালেখিটা হচ্ছে যে আমার পত্রিকায় আসে। আর লেখালেখির ঝোঁকটা হচ্ছে যে আমার আমি হচ্ছে যে প্রথমে যখন ঢাকায় আসি কলেজে ভর্তি হওয়ার জন্য, তো তখন হচ্ছে যে আমার রুমমেট ছিল পাপি আপু। ওনাকে রুমমেট বললে ভুল হবে, উনি আমার খুবই কাছের মানুষ। তো ওনার সাথে হচ্ছে যে উনি আমাকে একদিন বলল যে আমি খুবই একা একা থাকতাম, তো আপুই আমাকে বলল যে তুমি হচ্ছে যে যেহেতু একা একা থাকো, তো তোমার একা একা যে চিন্তাগুলো আছে ওইগুলো হচ্ছে যে তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো। আস্তে আস্তে প্রথম দিন হবে না হয়তো, বা আস্তে আস্তে করতে করতে দেখবে যে হয়ে যাবে। তবে আস্তে আস্তে লেখালেখি শুরু করি। লেখালেখি বলতে ওই যে প্রতিদিন আমি কি করছি না করছি, আমার ওই যে একা থাকার সময়গুলোতে আমার মাথায় কি কি চিন্তাধারা খেলা করছে, ওইগুলো নিয়ে হচ্ছে যে আমি লেখার চেষ্টা করতাম। তো এভাবেই আস্তে আস্তে হয়ে যায় আর কি। আপনি বললেন আপনার বাবার পত্রিকায় আপনার প্রথম লেখা ছাপা হয়েছিল। তাহলে কি বাবাকে দেখেই এখানে আসা কিনা, যুক্ত হওয়া কিনা? বাবাকে দেখেই বলতে আমি কখনো কল্পনাও করি নাই যে আমার লেখা কখনো হচ্ছে যে পত্রিকায় ছাপানো হবে, কিংবা আমার লেখালেখি জগতে আমি পা বাড়াবো বা সাহিত্যের জগতে আমি পা বাড়াবো, এটা আমি কখনো কল্পনাও করি নাই। তো কিন্তু কিভাবে যেন মানে হয়ে গিয়েছে। এটা হচ্ছে যে আমি বলবো যে পাপি আপুর মাধ্যমে হয়েছে। উনি আমাকে খুবই সাপোর্ট দিয়েছে। আর এই তো এভাবেই চলে আসে আর কি লেখালেখিটা। কেমন সাড়া পাচ্ছেন আশেপাশের মানুষজন থেকে? আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি। আমার বন্ধুবান্ধব, তারপরে হচ্ছে যে আমার প্রতিবেশী যারা আছে সবাই হচ্ছে যে আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছে। সবচেয়ে বড় পাওয়াটা হচ্ছে যে আমার বাবা আমাকে মানে খুবই সাপোর্ট দেয়। আর এই ক্ষেত্রে হচ্ছে যে বাবা আবার আমাকে সাজেশনও দেয় যে আমার কোন কোন ওয়ার্ডগুলো ভুল হচ্ছে, কোন কোন ওয়ার্ডগুলো আমার ঠিক করা দরকার, ওইগুলোর ক্ষেত্রেও বাবা আমাকে খুবই হেল্প করে। এছাড়া হচ্ছে যে আমার সবচেয়ে বড় পাওয়াটা হচ্ছে যে আমার মা, মানে আমার মা আমি যখন আমার কোনো লেখা পত্রিকায় আসে, আম্মু মানে আমাকে কল দিয়ে, আমি যখন কল দিয়ে আম্মুকে বলি, তো আম্মু হচ্ছে যে খুবই খুশি হয়, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, এই আর কি। ভুলে যাওয়ার আপেক্ষিকতা নিয়ে একটি জনপ্রিয় লেখা আপনার পত্রিকায় ছাপা হয়েছিল। আসলে মানুষ হিসেবে অন্য কাউকে ভুলে যাওয়া কতটা কঠিন? আমার কাছে মনে হয় যে ভুলে যাওয়া বিষয়টা আপেক্ষিক। এই লেখাটার যে ভুলে যাওয়া বিষয়টা আপেক্ষিক, এটা হচ্ছে যে আমার একটি কলাম বেরিয়েছিল। তো ওইটাতে হচ্ছে আমি শেষের দিকে একটা কথা লিখেছিলাম যে মানুষ কখনো মানুষকে ভুলে যায় না, কেবলমাত্র ভুলে যাওয়ার ভান করে যায়। তো দিন শেষে তো সেটাই হয় যে দেখুন, আমরা কিন্তু মানুষকে কখনো ভুলে যাই না। এই যে মানুষ যে আমাদের জীবনে আসছে, বা নতুন নতুনভাবে আমরা নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছি, পরিচয়ের মাধ্যমে আমাদের মধ্যে একটা সাবলীল সম্পর্ক তৈরি হয়। কিন্তু ওই সাবলীল সম্পর্কটা একটা সময় দেখা যায় কি কোনো না কোনো কারণে দূরত্ব বাড়ে, যোগাযোগহীনতায় হচ্ছে যে সম্পর্কটা মরে যাওয়ার উপক্রম হয়। কিন্তু আমরা তাদেরকে কখনোই ভুলে যাই না। তো
এই তো আপেক্ষিকতা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ভুলে যাওয়াটা তার মানে আপেক্ষিক। তারা আমাদের মনের মাঝেই থাকে, হ্যাঁ, শুধুমাত্র সবসময় তারা আমাদের মনের মাঝে থাকে, হয়তো বা আমাদের চলতি পথে তারা সাময়িকভাবে দূরে থাকলেও আমরা তাদেরকে মনে করি। এই যে আমার একটা বান্ধবী ছিল, হচ্ছে যে ও হচ্ছে যে কিছুদিন আগে মারা যায়, তো ওর ক্ষেত্রে হচ্ছে যে ও যে চলে গিয়েছে আমি কিন্তু তাকে ভুলে যাইনি। আমাদের একটা সময় ছিল আমাদের অনেক দূরত্ব ছিল, 3 বছর যাবত আমি কথা বলি না, তার মানে এই না যে 3 বছরে আমি ওকে একদমই মনে করি না, একদমই ভুলে গিয়েছিলাম, ওকে আমার মনে পড়েছে। তো আমার কাছে এই বিষয়গুলো এমনই মনে হয় যে ভুলে যাওয়া বিষয়টা আসলেই আপেক্ষিক। অর্থাৎ শুধু ভালোবাসার বহিঃপ্রকাশটা ঘটে না। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ভুলে যাওয়াটা হচ্ছে যে মানুষের ক্ষেত্রে এই লাইনটা প্রযোজ্য, অন্য ক্ষেত্রে প্রযোজ্য না হলেও কিন্তু মানুষের ক্ষেত্রে এই লাইনটা খুবই প্রযোজ্য। এই তো ময়ূখ নামের ছেলে, যাকে ঘিরে আপনার মনের সব আশা, আনন্দ, বেদনা, আসলে কেই ময়ূখ যে আপনার মনকে এভাবে ভেঙে করেছে চুরমার? ময়ূক আমার মন কি ভাঙছে সেটা বলবো না, ভাঙেনি। ময়ূক হচ্ছে যে আমার একটি কাল্পনিক চরিত্র। তো এটা আমি খুব শখ করে এই নামটা দিয়েছিলাম। আপনি হয়তো বা জানেন যে ময়ূক শব্দের অর্থ হচ্ছে যে আলো। তো ময়ূকের নায়িকা কিন্তু হচ্ছে যে আমি দিয়েছিলাম যে সন্ধ্যা মালতী। তো সন্ধ্যা মালতী ফুলটা হচ্ছে যে সন্ধ্যায় ফোটে। তো সন্ধ্যা মালতীর জীবনে এমন কিছু অন্ধকারাচ্ছন্ন সময় আছে, এমন কিছু ছায়াময় সময় আছে। তা আমার কাছে মনে হয় যে ময়ূক হচ্ছে যে সন্ধ্যা মালতীর জীবনে আলো হয়ে আসবে এবং ওই অন্ধকারাচ্ছন্ন এবং ছায়াময় সময়গুলোকে দূরীভূত করে দেবে। তো এই তো ময়ূক হচ্ছে এমনিতে আমার জীবনে ময়ূক হচ্ছে যে কাল্পনিক চরিত্রই, বাস্তবে হয়তো বা ময়ূক আছে, কিন্তু আমার সাথে আমি জানি না আসলে যে ময়ূক আসলে কে। হয়তো কোনো এক সন্ধ্যায় সেই ময়ূকে এসে ধরা দিবে হয়তো বা আপনার দেখা কাছে। দেবে, হ্যাঁ ইনশাআল্লাহ। কেউ থাকে না পাশে, এই লেখাটির পেছনের কাহিনী যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে কে দূরে যাওয়ার পরে বা কে পাশে থেকে সরে যাওয়ার পরে এই লেখাটি আপনি লিখেছিলেন? দেখুন, আমাদের জীবনে কিন্তু দিন শেষে কেউই থাকে না, একদম কেউ না, দিন শেষে সবাই কিন্তু চলে যায়। তো একটা কথা কি জানেন, আমার কাছে মনে হয় যে ট্রেন, একটা যাত্রীবাহী ট্রেনের কথা যদি আপনি চিন্তা করেন, তো যাত্রীবাহী ট্রেনে হচ্ছে যে এক একটা স্টেশনে গিয়ে নামে, এক একটা স্টেশনে নতুন নতুন মানুষ উঠে, আবার পরে স্টেশনে মানুষ নেমে যায়, কিন্তু আবার তাদের সাথে কথাও হয়, কিন্তু দিন শেষে দেখা যায় কি ট্রেন কিন্তু চলমান থাকে তার গতিতেই। তো আমার কাছে জীবনটাও এমন মনে হয় যে আমাদের জীবনটাও চলমান, আমাদের জীবনে ছোটবেলা থেকে এখন অবধি অনেক মানুষ এসেছে, অনেক মানুষ আবার চলেও গিয়েছে। দিন শেষে কিন্তু আমাদের জীবনে কেউ থাকছে না, ঠিকই একটা না একটা সময় চলে যাচ্ছে। আমি আমার এই কেউ থাকে না পাশে, এই লেখাটাতে আমি একটা লাইন লিখেছিলাম যে ঘুড়ি ওড়ানোর প্রতিশ্রুতিটা একটা সময় পরিবর্তনের খোলসে ঢেকে যাবে। এটাই তো হয়েছে, যারা প্রতিশ্রুতি দেয় দিন শেষে তারাও কিন্তু হচ্ছে যে তাদের প্রতিশ্রুতি ঠিকমতো রাখতে পারে না, তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে তারাও একটা না একটা সময় ঠিকই তাদের নিড়ে ফিরে যায়। তো দিন শেষে তো আসলে এটা বলতেই পারি যে সব কিছু চিন্তা করে, এবং আমি যখন প্রথমে ঢাকায় আসি, তো ঢাকায় আসার পরে দেখলাম যে গ্রামের মানুষজন আর ঢাকার মানুষজনের মধ্যে অনেক তফাৎ। গ্রামে দেখেছিলাম কি কেউ যদি বিপদে পড়ে তখন হচ্ছে সবাই দৌড়ে আসে তাকে সাহায্য করার জন্য, কিন্তু ঢাকায় এটা দেখলাম যে কেউ খুব একটা কাউকে মানে সাহায্য করে না, পাশেও এসে দাঁড়ায় না। তো এই জিনিসটা আমার খুব মাথায় নাড়া দেয় যে আসলে এটা কেন হচ্ছে, এরকম তো হওয়ার কথা ছিল না। তো তখন হচ্ছে যে এই সব কিছু আনুষঙ্গিক বিষয়গুলো চিন্তা করে আমি হচ্ছে যে এই লেখাটা লিখি। এই লেখার পেছনে স্পেসিফিকলি কোনো কারণ নেই, অনেকগুলো চিন্তার সমন্বয়ে হচ্ছে যে মূলত এই লেখাটা লেখা। এটা হচ্ছে যে রূপক অর্থে আমি হচ্ছে যে লেখার চেষ্টা করেছি আর কি। এই তো। সুখকে আপনি আপনার লেখায় বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, আসলে আপনার ভাষায় সুখ কি? এক্ষেত্রেও আমি বলবো যে সুখ বিষয়টাও কিন্তু আপেক্ষিক। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমি যখন এই যে আপনাদের এই অনুষ্ঠানে আমি যে বসে আছি, তো এই অনুষ্ঠানে বসে থাকার সময় আমি যে এক ধরনের সুখানুভূতি অনুভব করছি, এটাই আমার কাছে এক ধরনের সুখ। এছাড়া আমি যখন বাড়িতে যাই, অনেকদিন ঢাকায় থাকার পর যখন আমি বাড়িতে যাই, আব্বু আম্মু ভাইয়া সবার সাথে যখন একসাথে বসে খাওয়া দাওয়া করি, তখন হচ্ছে যে ওই সময়টাও আমার কাছে এক ধরনের সুখ মনে হয়। তারপর হচ্ছে যে বিকেলবেলার দিকে যখন বান্ধবীদের সাথে পাটি বিছিয়ে পুকুর পাড়ে হচ্ছে যে গল্প করি, চা খেতে খেতে আড্ডা দেই, তা আমার কাছে ওই যে প্রশান্তির সময়, ওই যে আমার মনে যে ওই যে প্রশান্তি কাজ করছে না, ওই প্রশান্তিকর সময় হচ্ছে যে আমার কাছে সুখ। এছাড়া আমি এটা বলে রাখি যে আমি প্রায় প্রত্যেক দিনই হচ্ছে যে যখন ভার্সিটি থেকে বাসায় যাই, আমি নিজে যখন দারোয়ান চাচিকে দেখি যে ওনারা খুব মনের আনন্দে আড্ডা দিচ্ছে, গল্প করছে, দেখুন ওনাদের কিন্তু অত টাকা পয়সাও নেই, তারপর হচ্ছে যে ওনাদের কিন্তু অত মানে দুশ্চিন্তাও নেই, কিন্তু
হাহাকারও নেই, কিন্তু তারা দিব্যি কিন্তু তাদের মতো করে সুন্দর করে হাসি খুশিভাবে জীবন পার করে দিচ্ছে। তো আমার কাছে ওই ওনাদের যে সুখের যে মানে সময়টাকে যে আমি যে দু চোখ ভরে দেখছি, তো সেটাই আমার কাছে সুখ মনে হয়। আপনার লেখার যখন কেউ সমালোচনা করে, সেই সমালোচনা আপনি কিভাবে গ্রহণ করেন? লেখার সমালোচনা অবশ্যই একজন লেখক যখন লিখে এর পেছনে অবশ্যই প্রশংসা থাকে এবং সমালোচনাও থাকে। সমালোচনা হচ্ছে যে যদি দেখি যে সমালোচনাটা হচ্ছে যে গ্রহণযোগ্য, যে এটা আসলেই আমার ভুল হয়েছে, তার সমালোচনার মাধ্যমে আমি আমার ভুল ত্রুটিগুলো সঠিক করার চেষ্টা করি। এবং সমালোচনা অনেক রকমের আছে, অনেকে হচ্ছে যে সমালোচনা করার মাধ্যমে ব্যক্তিগত জীবনে আঘাত করে, তো ওইটাকে হচ্ছে যে আমি গুরুত্ব দেই না খুব একটা। কারণ আপনি যখন একটা কাজ করবেন, অন্যদের থেকে ডিফারেন্ট কিছু করবেন, তখন হচ্ছে যে মানুষ চাইবে আপনাকে হচ্ছে যে আপনার যে চলার পথ থেকে হচ্ছে যে সরিয়ে দিতে চাইবে। তো সেটা চিন্তা করে আমি দেখলাম যে ওইরকম করলে চলবে না, আমাকে তো সামনে এগিয়ে যেতে হবে। তো সেটা চিন্তা করে আমি হচ্ছে যে ওনাদের সমালোচনাগুলো পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করি, এবং যেই সমালোচনাগুলো দেখি যে আমার ক্ষতি করবে ওইগুলো হচ্ছে যে উপেক্ষা করার চেষ্টা করি। লেখাপড়া শেষে কি করতে চান? লেখাপড়া শেষে হচ্ছে যে ওইভাবে কোনো প্ল্যান নেই আমার, কিন্তু আমার হচ্ছে যে খুব শখ যে আমি হচ্ছে যে লেখাপড়া শেষ করে হচ্ছে যে একজন লেখাপড়া চলাকালীনই হচ্ছে যে যদি আমি লেখালেখি চালিয়ে যেতে পারি, তো লেখালেখির মাধ্যমে কিছু একটা করার ইচ্ছে আছে। এই তো। আপনি খুব সুন্দর কবিতাও আবৃত্তি করতে পারেন। একটি কবিতা কি আমাদের জন্য এবং দর্শকদের জন্য শোনানো যায় কিনা? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ সুন্দর বলার জন্য। আচ্ছা, আমি আবৃত্তি করছি আমার খুবই পছন্দের একটি কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় একটা বসতুমি তার আগুনি গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা পার হয়ে গেল, সে বসতুমি আর মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাই, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। দাদা, আমি কত বড় হব বলতো? আমার মাথা একটু ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তবে তুমি আমার ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারবে না। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে হেসেছে কেবল লস্কর বাড়ির ছেলে। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরে রাস উৎসব। অবিরল ধারার মধ্যে সৌগন্য কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও যায় না। বাবা আমার কাজ হয়ে বলেছে, দেখিস একদিন আমরাও। বাবা অন্ধ, আমাদের দেখা হয় না কিছু। সে রয়্যাল গুলি, সে লাঠি লজেন্স, সে রাস উৎসব আমায় আর কেউ ফিরিয়ে দেবে না। সত্যি বলছি, আমায় আর কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এমন আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি নীল কাপড়। বিশ্ব সংসার তন তন করে খুঁজে এনেছি ১০৮টা নির্পদ। তবু কথা রাখিনি বরুণা, এখন তার বুকে কেবলই মাংসের গন্ধ। এখনো যে সে অন্য কোনো নারী। কেউ কথা রাখে, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে। ধন্যবাদ। অসাধারণ কবিতা আবৃত্তি করেছেন আপু, এবং আমি এই কবিতাটি এর আগেও ইউটিউব ফেসবুকে অনেকবার শুনেছি, কিন্তু আপনার কাছে শুনে মনে হলো যে কবিতাটি একটি নতুন মাত্রা পেয়েছে এখানে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার সাথে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে আবারও হয়তো আড্ডা হবে, এবং দীর্ঘক্ষণ তখন আড্ডা হবে। আজ সময় স্বল্পতার কারণে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এখানেই শেষ করছি স্কিলোফির বিশেষ আয়োজন আদর্শ লিপি। পরবর্তী যে কোনো পর্বে আপনাদের লেখক এবং আপনাদের বলা যে কোনো প্রতিভাবান তরুণ তরুণী নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে।